আবার চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। এবারের এপিসোডটা আসতে একটু সময় বেশি লেগে গেল, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলো এই এপিসোডটা নতুনভাবে শুরু করি। তা যাই হোক, আগের এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি ওমকারেশ্বর, এবার দেখাবো মহাকালেশ্বর। তা ওমকারেশ্বর থেকে ফিরে তার পরের দিনই সকালবেলা আমরা মহাকালেশ্বর মহাদেবের দর্শনে বেরোলাম। তা আমাদের হোটেলের খুবই কাছে ছিল মন্দিরটা, আমরা অ্যাকচুয়ালি হোটেলটা মহাকালেশ্বর মন্দিরের খুবই কাছে নিয়েছিলাম, তার জন্য সকালবেলা হেঁটেই 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সামনেই, মন্দিরের সামনেই মহাকালেশ্বর মন্দির, এবং সেই মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার যে রাস্তাটা তার দুপাশেই কিন্তু মার্কেট, আর বেশিরভাগ দোকানই কিন্তু প্রসাদের জন্য। এইখান থেকেই কিন্তু মহাকালেশ্বর মন্দিরে প্রধান ঢোকার জায়গা, এই জায়গা দিয়েই আমরা মহাকালেশ্বর মন্দিরে প্রবেশ করেছিলাম। এই রাস্তাটার নামও কিন্তু মহাকালেশ্বর মার্গ। তা যাই হোক, এই জায়গাটা দিয়ে যখন হেঁটে গেলাম তা জানতে পারলাম এখানেও ভেতরে কোথাও মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়ার উপায় নেই। এখানে তোমরা চাইলে যে দোকান দিয়ে প্রসাদ কিনবে সেই দোকানে কিন্তু তোমরা মোবাইল বা ক্যামেরা রেখে যেতে পারো, আর তা না হলে মন্দিরের একদম সামনে সেখানেও কিন্তু মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে লকার রুম বানানো আছে, সেই লকার রুমেও তোমরা মোবাইল বা ক্যামেরা রাখতে পারো। তা যাই হোক, হাঁটতে হাঁটতে একদম মন্দিরের সামনে চলে এসেছি। তা আমরা যখন গেছিলাম তখন এই জায়গাটা মানে একটু আন্ডার কনস্ট্রাকশন ছিল, একটু মেনটেন্যান্সের কাজ হচ্ছিল, তাই জন্য চারিদিকটা একটু ঢাকা রয়েছে কাপড় দিয়ে, কেননা বুঝতেই পারছি রাতের বেলা করে এখানে কাজ হয় আর দিনের বেলা করে এখানে দর্শনার্থীরা দর্শনের জন্য যায়। তা মহাকালেশ্বর মন্দিরের এই জায়গা দিয়েই আমরা ভেতরে ঢোকার জন্য গেছিলাম। তা এইবার একদম ভেতরে চলে এলাম। আসলে কি সব জায়গায় ভিডিও করতে পারছি না, কেননা মোবাইল সব জায়গায় অ্যালাউ করছে না, মোবাইল বলতে কি ফটোগ্রাফি। তা যাই হোক, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, ভেতরটা সাজানো গোছানো, একদম সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু মন্দিরের একদম পাশেই। এইখান থেকেই তোমরা মন্দিরের যে ঢোকার রাস্তা, এখান থেকেই বাদিকে গেলেই মন্দিরের ঢোকার রাস্তা দেখতে পাবে, ওই যে লাইন করা রয়েছে ওই লাইনের মধ্যে দিয়ে। তা আমরাও একটু পর ওই লাইন দিয়েই ভেতরে যাব। আর এইটা হচ্ছে ওখানকার থাকার একটা ব্যবস্থা। এখানে যদি কেউ চায় মহাকালেশ্বর মন্দিরের একদম গায়ে থাকবে, তারা কিন্তু এখানেও থাকতে পারে। ওই যে হোটেলটা আছে ওটা কিন্তু মহাকালেশ্বর মন্দিরের কর্তৃপক্ষদের তরফ থেকেই করা, এই যে এইটি। তা যাই হোক, আমরা এখান থেকে চলে এলাম, এগিয়ে এলাম, আর এখান থেকেই এই যে এই লাইন দিয়েই আমাদের ভেতরে ঢুকতে হবে। তা লাইনে ঢোকার আগে একটুখানি বাইরের যে পরিবেশটা সেটা একটুখানি আমরা দেখছিলাম, কেননা এত অপূর্ব লাগছে চারিদিকটা, এত সুন্দরভাবে সাজানো গোছানো। মানে আমি এইবারের ট্রিপে টোটাল 4খানা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির, সবথেকে ভালো লেগেছে। এবং সোমনাথের জ্যোতির্লিঙ্গ খুব সুন্দর, কিন্তু মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ আমার কাছে সবথেকে সুন্দর লেগেছে। এই মন্দিরের যেদিকটাই তাকাচ্ছি অপূর্ব লাগছে, যেরাম পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি সুন্দরভাবে সাজানো, অপূর্ব। আর হ্যাঁ, এখানকার রাতের যে দৃশ্য সেটা কিন্তু আরও সুন্দর, কেননা এই জায়গাটা খুব সুন্দর রঙিন, বিভিন্ন রঙের এলইডি দিয়ে সাজানো থাকে। তা আমাদের সেরকম একটা সময় হয়নি সন্ধেবেলা আসার, তাই জন্য দেখতে পাইনি, কেননা আমাদের রাতেই ট্রেন ছিল। এখান দিয়ে ফিরে হোটেলে ফিরে আবার সেখান থেকে গিয়ে ট্রেন ধরা সেটা সম্ভব হতো না, সেই জন্য আমরা আর সন্ধেবেলাটা আসিনি, সেটা একটা মিস করে গেলাম। কিন্তু পরের বার আসলে কথা দিচ্ছি সন্ধেবেলার ভিডিও অবশ্যই করে নিয়ে আসবো। জায়গাগুলো দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করা, গাছগুলোকে অপূর্ব লাগছে। আর সিমেন্ট দিয়ে পাথর দিয়ে এত সুন্দর সুন্দর মূর্তি বানানো, আর সেই মূর্তিগুলোকে একটা টেরাকোটার যেরকম একটা কালার হয় না, মানে কি বলবো, একটা পোড়া ইটের যেরকম কালার হয়, ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ওই রকম একটা কালারে থিম করা। তা অপূর্ব লাগছে এই জায়গাগুলো, খুব সুন্দর খুব সুন্দর। এই দেখো এইখানটা দিয়ে মন্দিরে ঢোকার কিন্তু মেইন প্রবেশদ্বার। এই জায়গার ডেকোরেশনটা দেখো কি অপূর্ব, চারিদিকটা এই জায়গাটা পুরো রাউন্ড করে চারিদিক দিয়ে ঘোরানো, আর পুরোটা মানে একটা ভেতরে একটা খাঁচার মতো করা, আর তার দুপাশে সুন্দরভাবে গাছ দিয়ে ঢাকা, অপূর্ব লাগছে। আর তার পাশেই ওপাশে একটা বিরাট বড় জলাশয়, মানে সত্যি এত সুন্দর লাগছে, এত মানে অপূর্ব। আর হ্যাঁ, এখানে তো মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, কেননা মোবাইল বা ক্যামেরা সবই বাইরে রেখে জমা দিয়ে যেতে হবে, তাই ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করার তো কোনো প্রশ্নই আসে না। এই যেটা বলছিলাম, কি সুন্দর লাগছে দেখো এখান থেকে, মানে অপূর্ব লাগছে। এই সামনে একটা বিশাল বড় জলাশয়, আর তার পাশেই কিন্তু এই মহাকালেশ্বর মন্দির, আর চারিদিকটা সুন্দরভাবে ডেকোরেশন করা, অপূর্ব লাগছে। এখানে সামনে একটা শিব মূর্তি, মানে এত ভালো, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। মানে আমি এই জায়গাটাকে যতটা দেখেছি ততটাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছি।
আর হ্যাঁ, যেটা বলছিলাম, ভেতরে তো গিয়ে তোমরা মোবাইল বা ক্যামেরা কিছুই নিয়ে ঢুকতে পারবে না, তাই বাইরেটাকেই তোমরা উপভোগ করো। ভেতরটা তো আর কোনোভাবেই দেখানো সম্ভব নয়, ভেতরটা দেখতে গেলে নিজেদেরকে সচক্ষে এসে দেখতে হবে। অপূর্ব লাগছে জায়গাটায় ঘুরতে। যাই হোক, এইভাবেই ঘুরতে ঘুরতে মহাকালেশ্বর মন্দির দর্শন প্রায় সমাপ্ত হয়ে এসছে। এরপর আবার আমাদের ফিরে যাওয়ার পালা। তা এখানে মন্দির দর্শন করে তারপর আবার হোটেলে ফিরে গেলাম। যাই হোক, হোটেলটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি এই হোটেলেই ছিলাম। এটা কিন্তু মহাকালেশ্বর যে মন্দির তার কিন্তু একদমই পাশে। এখান থেকে কিন্তু তোমরা কোনো টোটো অটো ছাড়া হেঁটে হেঁটেও যেতে পারো, এবং যদি চাও যে কোনো বয়স্ক কেউ থাকে যাদের হাঁটতে অসুবিধা হয়, তারা কিন্তু একদম এই হোটেলের সামনে দিয়েই টোটো করে বা অটো করে যেতে পারে। তাই দেখো, আমরা যে হোটেলটা নিয়েছিলাম, এই হোটেলটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা। আমি ডেসক্রিপশানে এই হোটেলটার ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব। তা দেখো, ভেতরটা দেখো, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আমার খুব ভালো লাগলো, তাই জন্যই আমি দিলাম এটা। আর এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল। এরপরই আমরা এখান থেকে বেরিয়ে যাই, এবং রাতে আমাদের ট্রেন ছিল, সেই ট্রেনে উঠে গেছিলাম। তা রাতে আর খুব বেশি ভিডিও করিনি। তা আবার সকালবেলা ট্রেনের জানলা দিয়ে যেটুকু পারলাম ভিডিও করলাম, তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের ফেরত আসার যে জার্নি সেটাও শুরু হয়ে গেছে অলরেডি। তা অনেক দিনের জন্য একটা ট্রিপ করতে বেরিয়েছিলাম, প্রায় 15 থেকে 16 দিনের ট্রিপ ছিল এটা, সমগ্র গুজরাট এবং মধ্যপ্রদেশ নিয়ে। তাই এই ট্রিপে আমরা 4খানা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। প্রথম গেছিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, তারপর গেছিলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সেই দুটো ছিল গুজরাটে, এবং গুজরাট থেকে যখন আমরা ব্যাক করছি তখন মাঝে আমরা মধ্যপ্রদেশ নেমেছিলাম, এবং মধ্যপ্রদেশে নেমে প্রথমে গেছিলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে, এবং তারপরে সর্বশেষে গেছিলাম মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। তা এই ট্রিপটা এই 4টে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, এবং এছাড়াও খুব সুন্দর ছিল ট্রিপটা। সমুদ্রের পাড়ে গুজরাটে অপূর্ব লেগেছে। তা বাড়ি ফিরে আসছি, একটু তো মনটা ভারী হয়ে আসবেই। বাঙালিদের কাছে ঘোরাটা একটা আবেগপ্রবণ। তা সেই ঘোরাটা এত তাড়াতাড়ি সমাপ্ত হয়ে গেল। যখন আমরা যাব ঠিক ছিল, তখন যেন মনে হচ্ছিল কবে আসবে দিনটা, আর যখন এলো তো যেন একদম চোখের নিমিষে 15-16 দিন বেরিয়ে গেল, বুঝতেও পারলাম না। তা যাই হোক, এই ট্রিপটাকে খুব এনজয় করেছি। আবার একটা নতুন জায়গায় যাব, আশা করছি খুব শিগগিরই হবে। আবার সেই জায়গার ভিডিও করবো এবং তোমাদের সকলের সামনে তুলে ধরবো। তা এখন এই ট্রেন জার্নিটাকে একটু উপভোগ করো। আমার কিন্তু ছোটোবেলা দিয়ে এই ট্রেন জার্নিটা খুব ভাল লাগে। সেটা মানে কি বলবো জানি না কেন, খুব ভাল লাগে ট্রেন জার্নিটা। গাড়িতে করে বা প্লেনে করে যাওয়ার থেকেও ট্রেনটা যেন আমার কাছে একটা নতুন আবেগ। নতুন বলবো না, বহু পুরনো আবেগ, কিন্তু মানে একটা সবসময় যেন মনে হয় যেন একটা নতুন কিছু, একটা নতুন রাস্তা, নতুন পথে যাওয়া, মানে অপূর্ব লাগছে। এই জায়গাটা দেখো কি সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দুদিকে অনেক দূরে দূরে ছোট ছোট পাহাড় টিলা দেখা যাচ্ছে। আর এই জার্নিটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আমি দেখেছি, মানে ট্রেনের দুধারেই কিন্তু ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, মানে তুমি ট্রেনে বসে বোর হবে না কখনো। আর আমরা গেছিলাম যেহেতু ফেব্রুয়ারি মাসে, তাই খুব একটা গরম ছিল না। তবে হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মে, জুন বা জুলাই মাসেও কিন্তু আমি বলবো অ্যাভয়েড করতে। খুব গরম পড়ে এখানে, প্রায় 42 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার ওঠে। আর সেই গরমে এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালোভাবে ঘুরতে পারবে না। তাই জন্য আমি বলবো, নয় শীতকালে আসো, নালে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের পর আর তোমরা এসো না। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট গরম হয়ে যায়। তা আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, ফেব্রুয়ারি মাসেও কিন্তু যথেষ্ট গরম ছিল জায়গাটা। তবে এই ট্রিপটা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আশা করছি খুব শিগগিরই আবার নতুন একটা ট্রিপে যাব। আর ততদিন দেখা যাক কী করা যায়। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং এই ভিডিওটাকে শেয়ার করো। আমি তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা একটুখানি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিছু তোমাদের কাছে চাই না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই জায়গাটা দেখো, কি বলবো, মানে সেই রেল লাইন একই রকম, অপূর্ব লাগছে জায়গাটা। দেখো কি সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে অপূর্ব, সামনে ধান ক্ষেত। তবে এই লাইনে আমি দেখলাম ট্রেন কিন্তু খুব একটা রাইট টাইমে চলে না, একটুখানি লেটেই চলে। আমি ম্যাক্সিমাম যারা এই লাইনে রেগুলার যাতায়াত করে, ট্রেনের মধ্যে এতদিন ধরে যাচ্ছি, 2 দিন ধরে আপ ডাউন করছি, তা ওখানকার লোকাল লোকেদের সাথে একটু কথাবার্তা বলতে বলতে কিছুটা যেটুকু অভিজ্ঞতা হলো বুঝলাম, তারাও প্রত্যেকে বলছিল এই লাইনে কিন্তু ট্রেন একটু লেটেই চলে, মানে ছাড়ে হয়তো রাইট টাইমে, কিন্তু বিভিন্ন জায়গায় মিডিল যে স্টেশনগুলো সেগুলোতে লেটেই পৌঁছায়। এবং আমাদের হাওড়াতেও আমাদের ট্রেনের রিটার্ন ছিল, সেটাও কিন্তু পৌঁছাতে যথেষ্ট লেট হয়েছে। তা যাই হোক, আমরা এভাবেই এগিয়ে চলেছি। সামনে দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, প্রায় বিকেল হয়ে এসছে। তো এই সময়টা প্রায় তখন ঘড়ির কাঁটায় 5:45-6টা মতন বাজে। তা সূর্য অস্ত যাচ্ছে, অপূর্ব লাগছে দূরে,
সামনে সবুজ, আর লাস্টে একদম শেষে দিগন্তে যেন সূর্য অস্ত যাচ্ছে। মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো, এটা একটা নতুন কোনো জায়গা, নতুনভাবে মানে সূর্যটাকে যত দেখছি মনে হচ্ছে কি যেন প্রথম দেখছি এটা। তবে সত্যিই এটা আমরা আমাদের শহরে থেকে এই দৃশ্যগুলো দেখতে পাই না, অন্তত আমি তো দেখতে পাই না। আমি যেখানে থাকি সেখানে চারিদিকে এত ঘর বাড়ি, ফ্ল্যাট, বিল্ডিং, সেখান থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা সম্ভব নয়। যাই হোক, আমরা এই এপিসোডের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। তা এই এপিসোডটা এখানেই শেষ করব। আবার নতুনভাবে নতুন কোনো দিন নতুন কোনো জায়গা নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। ততদিনের জন্য বিদায় জানালাম।